ঠিক আছে, যে তোমাদের এক্সটার্নাল অডিটরি ক্যানেল প্রায় শেষের দিকে। টিম্প্যানিক মেমব্রেন আমার এটা শেষ। এক্সটার্নাল অডিটরি ক্যানেলের অটাইটিস এক্সটার্না পড়াই দিছি। অটাইটিস এক্সটার্না আমাদের সবার এক্সটার্নাল অডিটরি ক্যানেলে ডিজিজ হয় না কেন? সবার তো অসুখ নাই, কারণ এই এক্সটার্নাল অডিটরি ক্যানেলের একটা মিডিয়া আছে, অ্যাসিডিক মিডিয়া। প্রিডিসপোজিং ফ্যাক্টরে বলছিলাম চেঞ্জেস অফ অ্যাসিডিক পিএইচ টু অ্যালকালাইন, তাহলে অটাইটিস এক্সটার্না হয়। তার মানে এটার অ্যাসিডিক মিডিয়া মেনটেন করে কে? এই এক্সটার্নাল অডিটরি ক্যানেলের কার্টিলেজিনাস পার্ট আছে না, আউটার কতটুক, আউটার 1/3, আউটার 1/3 কার্টিলেজিনাস, মিডিয়াল 2/3 বনি। কার্টিলেজিনাস পার্টে বলছিলাম কি সুইট গ্ল্যান্ড, সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে, তাই না? এইখানে থাকে, এখানে হেয়ার ফলিকল, আর এইখানে সুইট গ্ল্যান্ড, এই হেয়ার ফলিকল, এখানে সিবাসিয়াস গ্ল্যান্ড। এগুলার থেকে ফ্যাটি অ্যাসিড, হাইলোরোনিক অ্যাসিড, তার মানে অ্যাসিড মিডিয়া মেনটেন হয়। এটা আমি পরে বলবো, এগুলো তো একবার বলছি। এই অ্যাসিড মিডিয়া মেনটেন হয়। অ্যাসিড মিডিয়াতে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস গ্রো করে না। এই অ্যাসিড মিডিয়া যখন চেঞ্জ হয়ে অ্যালকালাইন হয় তখনই অসুখ হয়, ডিজিজ হয়, অটাইটিস এক্সটার্না হয়। আর এই হেয়ার ফলিকল বাহিরের ধুলাবালি এগুলারে আটকায়। ফ্যাটি অ্যাসিড, এই আঠালো অ্যাসিড, ফ্যাটি, ফ্যাট, তৈলাক্ত, এই তৈলাক্ত এগুলো কী করে? ময়লা ধুলাবালি ধরে রাখে, ভিতরে যাইতে দেয় না। তার মানে প্রোটেক্টিভ ফাংশন। আজকে ওয়াক্স পড়াবো, ওয়াক্স। এর আরেক নাম সেরুমেন, শর্ট নোট আসতে পারে, হ্যাঁ, আর নাইলে বাইবাতে তো আমরা জিজ্ঞেস করি সেরুমেন। আমার হাতের লেখা না বুঝলে বলবা, ওয়াক্স আর সেরুমেন। তাহলে ওয়াক্সটা কি? মনোযোগ দিয়ে শুনলে এইখানেই পড়া হয়ে যাবে। রোগী আসবে কানে ময়লা নিয়ে, তখন তো তুমি বলবা ময়লা, আপনার কানে ময়লা হয়েছে রোগী, তাহলে রোগীর সাথে তুমি ময়লা তো চিনতে হবে, এটাই ওয়াক্স। অটোমাইকোসিসও এক ধরনের ময়লা, ওটা তো পড়াই দিছি। এই ওয়াক্স এটা বাচ্চাদের বেশি হয়, কান দেখবা যে ব্রাউনিশ, ব্রাউন কালার। তাহলে ওয়াক্সটা কি? এখানে সবসময় এপিথেলিয়াম শেডিং হয় না? তাহলে কানের এক্সটার্নাল অডিটরি ক্যানেলের লাইনিং কি? স্কিনের লাইনিং না? এখন যেটা বলবো এটা না মনে থাকলেও চলবে, বোঝার জন্য আমার এত দূর যাইতে হয়। নাহলে আমার এই ওয়াক্স পড়াইতে 10 মিনিট লাগবে। আমি আমার অন্য টিচার পাঠাইলে তোমাদের 10 মিনিটে শেষ হয়ে যাবে, পরে যাই মুখস্থ করবা। এইখানে স্কিনের লাইনিং আছে না, এটা তো এক্সটার্নাল অডিটরি ক্যানেল। আউটার সারফেস অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন, এটাও স্কিনের লাইনিং। টিম্প্যানিক মেমব্রেনের 3টা লেয়ার, আউটার কিউটিকুলার, মিডল ফাইব্রাস, ইনার মিউকাস। এই জন্য আমার ক্লাসের সময় চলে যায় অনেক। এইখানে ইনার, যে স্টেশন টিউবে যেটা ভিতরের দিকে থাকে ইনার মিউকাস, মাঝখানে মিডল ফাইব্রাস, বাহিরে তো এই যে স্কিনের লাইনিং। এগুলো বুঝতেছো? তো এখন এইখানে তো কি থাকে? স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, তাই না? স্কিনের লাইনিং কি? ক্যারাটিনাইজড, এটা জানো ওইগুলি? ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। তাহলে এপিথেলিয়াম শেডিং হয় না? তাহলে এপিথেলিয়াম শেডিং হয় টিম্প্যানিক মেমব্রেন থেকে নিয়ে বাহিরের দিকে এপিথেলিয়াল মাইগ্রেশন হয়। এপিথেলিয়াম মাইগ্রেশন হয় টুয়ার্ডস দ্য মিয়াটাস, ফ্রম টিম্প্যানিক মেমব্রেন টু মিয়াটাস। তার মানে নর্মালি কানে ময়লা জমতে পারে না, বাহিরের দিকে ধাক্কায় নিয়ে আসে। এপিথেলিয়ামগুলো বিট করে, বাহিরের দিকে বিট করে, এইখান দিয়ে ময়লা বাইরে হয়ে যায় অ্যাজ এ ফ্লেক্স, আঁশের মতন। দেখবো অনেক সময় হাত দিলে শুকনা শুকনা ময়লা, হ্যাঁ, চামড়া, মরা চামড়া বাইরে হয়ে যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে তো জমা থাকে, তাহলে সেটার অবশ্যই কারণ আছে। ওগুলা জমলেই ওয়াক্স হয়। তাহলে ওয়াক্সের মধ্যে 5টা জিনিস থাকে। তাহলে ওয়াক্স কি? ইট ইজ এ মিক্সচার অফ secretion
দুইটা গ্ল্যান্ড আছে না, সুইট গ্ল্যান্ড, সিবাসিয়াস গ্ল্যান্ড বলছি। সুইট গ্ল্যান্ডের আরেক নাম সেরোমিনাস গ্ল্যান্ড, এটারে বলে মডিফাইড সুইট গ্ল্যান্ড। তাহলে ইট ইজ এ মিক্সচার অফ সিক্রেশন অফ টু গ্ল্যান্ডস। দুইটা গ্ল্যান্ড কি? সেরোমিনাস और modified sweet gland এর আরেক নাম। প্লাস পাইলোসিবাসিয়াস গ্ল্যান্ড। এই দুইটা গ্ল্যান্ড যে কার্টিলেজিনাস পার্টে থাকে, এটা মুখস্থ হয়েছে না? কার্টিলেজিনাস পার্টে শুধুমাত্র দুইটা গ্ল্যান্ড থাকে, সিবাসিয়াস গ্ল্যান্ড আর সুইট গ্ল্যান্ড, আর থাকে হেয়ার ফলিকল। এটা বনি পার্টের স্কিনে নাই, শুধু সীমাবদ্ধ, কনফাইন্ড টু দি আউটার 1/3 অফ দ্য কার্টিলেজিনাস পার্ট। এটা আগেও বলছি, এখন যদি বারবার চাতক পাখির মতো তাকায় থাকো মুশকিল। বারবার বললে আমি ডিজিজ 10 মিনিটেরটা 3 সপ্তাহ লাগবে। তাহলে ইট ইজ এ মিক্সচার অফ সিক্রেশন অফ টু গ্ল্যান্ডস। এই গ্ল্যান্ড দুইটার নাম লেখছি, আর কিছু করি নাই। প্লাস টু হুইচ আর অ্যাডেড, এর সাথে আর কি অ্যাডেড থাকে? টু হুইচ আর অ্যাডেড ডিস্কমেটেড এপিথেলিয়াম, যেই এপিথেলিয়াম শেডিং হয়ে গেছে সেগুলি। ডিস্কমেটেড এপিথেলিয়াম প্লাস লাইনিং কি বলছিলাম? ক্যারাটিনাইজড ইটস স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। তাহলে এপিথেলিয়াম শেডিং হয়েছে, ক্যারাটিনও তো পড়ে যাবে। প্লাস ক্যারাটিন, ক্যারাটিন কি? ভেরি গুড। প্লাস বাহিরের ধুলাবালি কানে যায় না, এই ধুলাবালি এন্ট্রাপ ধরা পড়ে বাই হেয়ার ফলিকলগুলো আটকে দেয়, এই জন্যই কানে আল্লাহ চুল দিছে। ক্যারাটিন প্লাস ডাস্ট পার্টিকলস, ডাস্ট আর ডার্ট, DIRT একই কথা। তাহলে 5টা হয়েছে না? দুইটা গ্ল্যান্ডের সিক্রেশন, ডিস্কমেটেড এপিথেলিয়াম, ক্যারাটিন, ডাস্ট, এই 5টা মিলে হয়েছে ওয়াক্স। এটা আমার কোশ্চেন যে ওয়াক্সের মধ্যে, ওয়াক্সটার ডেফিনেশন দাও, ওয়াক্সে কি কি থাকে? তাহলে ওয়াক্স ইট ইজ এ মিক্সচার অফ সিক্রেশন অফ টু গ্ল্যান্ডস। যেই দুইটা গ্ল্যান্ড আছে স্কিনে, এখন যেটা বলবো এটা দরকার নাই, নাহলে মাথায় ঢুকবে না, এটা বোঝার জন্য। আমার থেকে তোমরা ভালো জানার কথা। কারণ আমি পড়ছি 27-28 বছর আগে, তোমাদের বয়সই 24 না 23। স্কিনের লাইনিং মনে আছে? বা স্কিনে কি কি আছে? এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। হাইপোডার্মিসে থাকে ফ্যাট। আমি ছবি আঁকতে পারি না, বোঝার জন্য আমি খালি ছবি আঁকি, যাতে তোমরা বুঝো। এই ডিস্কমেটেড এপিথেলিয়াম, ইয়া কি বলে, স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম স্কিনের। ক্যানেলের স্কিন আমি আঁকতেছি, এটা হলো হেয়ার ফলিকল।
পাইলোসিবাসিয়াস গ্ল্যান্ড। এটা হলো সুইট গ্ল্যান্ড। এগুলোর সবগুলোর মধ্যে মায়োএপিথেলিয়াল সেল আছে। এগুলো যখন কন্ট্যাক্ট করে তখন এই যে হেয়ার ফলিকল এই গোড়া দিয়ে স্কিনে আসে তোমার ফ্যাটি অ্যাসিড সিক্রেশনগুলো আসে স্কিনে। তো এই সিক্রেশনগুলো আসে স্কিনকে মসৃণ রাখে, স্কিনের অ্যাসিড মিডিয়া মেনটেন করে। এই যে স্কিন, ক্যানেলের স্কিন, ঠিক আছে। আর স্কিনের ডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস। হাইপোডার্মিসে থাকে এটা ধরো হাইপোডার্মিস, এইটুক হলো ডার্মিস, এটা হলো এপিডার্মিস। এখানে দেখানোর উদ্দেশ্য এই যে হেয়ার ফলিকল দুইটা গ্ল্যান্ড যাতে চোখের মধ্যে বাইসা থাকে, এটা শুধু কার্টিলেজিনাস পার্টে আছে। যারা লেকচার করে তাদের ছবি বাসে, যখন আমি ভাইবা জিজ্ঞেস করি এত ছবি আমি আঁকি এই জন্যই, নাহলে আমি প্রজেক্টরে দেখে চলে যেতে পারতাম। এই যে হেয়ার ফলিকল কালো গোলাপ, এটা হলো হেয়ার ফলিকল। হেয়ার ফলিকল, পাইলোসিবাসিয়াস গ্ল্যান্ড, সুইট গ্ল্যান্ড, এই তিনটাই এক্সট্রানোটরি ক্যানেলে বেশি থাকে, তাও কার্টিলেজিনাস পার্টে, বনি পার্টে নাই। তাহলে এইখান থেকে সিক্রেশন হয়। এই পাইলোসিবাসিয়াস গ্ল্যান্ড থেকে আসে ফ্যাটি অ্যাসিড, মডিফাইড সুইট গ্ল্যান্ড থেকে আসে ওয়াটারি সেক্রেশন, সুইট গাম ওয়াটারি সেক্রেশন, এগুলো ভিজা ভিজা রাখে সবসময় এক্সট্রানোটরি ক্যানেলরে। তাহলে এই হলো এগুলোর মধ্যে বাহিরের ধুলাবালি আইসা লাগে, ডিসকমেটেড এপিথেলিয়াম, ক্যারাটিন, এই পাঁচটা জিনিস মিলে হয় ওয়াক্স। ময়লাটা জমে যায়, এটারে বলে ওয়াক্স। আর সেরুমেন, ওইটার নাম সেরুমিনাস গ্ল্যান্ড, এই জন্য এটার নাম দিছে সেরুমেন বা ওয়াক্স। স্কিনের লাইনিং কে বলতে পারবা সিরিয়ালি? কি এটা? এগুলো আমার তৈরি করা, আমার মনে আছে, এই জন্যই। করলে ঘর সার্ভে বর, মারামারি করে না স্বামী স্ত্রী। স্ট্রাটাম কর্নিয়াম, স্ট্রাটাম লুসিডিয়াম, স্ট্রাটাম গ্রানুলোসাম, এটা সার, স্ট্রাটাম কর্নিয়াম, লুসিডাম, গ্রানুলোসাম। তারপরে এটা দিয়ে কি সার্ভে স্পাইনোসাম, স্ট্রাটাম, এটা স্ট্রাটাম। এই পাঁচটা স্কিনের লেয়ার, এগুলো জানার দরকার নাই এখন। আমি বুঝাইলাম যে স্কিন এত জিনিস থাকে, আল্লাহ এইটুকু দেখা যায় না এরকম, এটার মধ্যে যে কত লেয়ার কে দিছে? কোনো নেতায় দেয় নাই, আল্লাহ দিছে। এই জন্য কারোরে ডাকলে আল্লাহরে ডাকতে হবে, নাহলে ক্যান্সার দিয়ে দিবে। শয়তান টয়তান ডাকা যাবে না, কোনো শয়তানের নাম আনা যাবে না। ডাকতে মন চাই দুনিয়ার কারো, আব্বা আম্মারে ডাকবা, যে আমার আব্বা আম্মা অনেক কষ্ট করছে, আব্বা আম্মারে ডাকি। কিন্তু কোনো শয়তানরে ডাকা যাবে না, ইবলিসরে ডাকলে সওয়াব হবে। তাহলে ওয়াক্স ইজ এ মিক্সচার অফ সিক্রেশন অফ টু গ্ল্যান্ডস টু হুইচ আর অ্যাডেড ডিসকমেটেড এপিথেলিয়াম, ক্যারাটিন অ্যান্ড ডাস্ট। ঠিক আছে, ওয়াক্সের সংজ্ঞা শেষ। তাহলে ওয়াক্সটা ন্যাচারালি ওয়াক্স expelled out from the external canal
ফ্রম টিম্প্যানিক মেমব্রেন টু দ্য মিয়াটাস। ন্যাচারালি ওয়াক্স জমে না, বাহিরে চলে আসে কোথায়? টিম্প্যানিক মেমব্রেন থেকে মিয়াটাসের দিকে, এক্সপেলড আউট ন্যাচারালি, এক্সক্রিশন অফ দ্য ওয়াক্স। এটার নাম হলো এক্সক্রিট, excretion of wax, naturally wax excrete বা expelled out external auditory canal, naturally wax excrete from external auditory canal to the meatus. মিয়াটাসের দিকে আসে, মানে বাইরের দিকে আসে, টিম্প্যানিক মেমব্রেন থেকে মিয়াটাসের দিকে আসে। এই এক্সক্রিশন, এক্সক্রিট কেন হয়, এক্সপেলড আউট কেন হয়? এটা এইডেড বাই দি মুভমেন্টস অফ দি জ। যখন মুভমেন্ট হয়, কথা বলার সময়, খাওয়ার সময় হাই তুললে এটা অটোমেটিক বাইরের দিকে আসে। এই এক্সক্রিশন এইডেড, আমি লিখতেছি না, এক্সক্রিশন এইডেড বাই দি মুভমেন্টস অফ দি জয়ের জয়েন্ট, টিএম জয়েন্ট, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট লাইজ অ্যান্টেরিয়র টু দি মিয়াটাস। যখন নড়াচড়া হয় তখন এক্সটার্নাল অডিটরি ক্যানেলের কার্টিলেজিনাস পার্ট, এগুলো সব মুভমেন্ট হয়, টিম্প্যানিক মেমব্রেনও মুভমেন্ট হয়, হইলে ওয়াক্স এক্সপেলড আউট ফ্রম টিম্প্যানিক মেমব্রেন টু দ্য মিয়াটাস, তাহলে এগুলো বাইরে চলে আসে। ঠিক আছে, ওয়াক্স এক্সপেলড আউট ফ্রম দ্য মিয়াটাস অ্যাজ এ ফ্লেক্স, ওয়াক্স বাইরে আসে অ্যাজ এ ফ্লেক্স, মানে আঁশ, আঁশের মতন, FLAKES, আঁশ। ওই যে মরা স্কিন দেখো, এটারে বলে ফ্লেক্স। তাহলে এইভাবে সে বাইরে আসে, বাইরেতে সাহায্য করে টিএম জয়েন্টের মুভমেন্ট ডিউরিং ইটিং, টকিং। ওয়াক্স এক্সপেলড আউট ফ্রম দি এক্সটার্নাল অডিটরি ক্যানেল অ্যাজ এ ফ্লেক্স। এই excretion or expelled functionটা aided by the movements of the jaw while eating, talking. বুঝা গেছে? But certain individual and children, this wax accumulates and forms symptom. একটা জিনিস মনে রাখবা, no symptom no treatment, যা ডিজিজ হোক, নো সিমটম নো ট্রিটমেন্ট। ঠিক আছে, নাহলে শয়তানের পাল্লায় পড়লে তোমার টেস্ট দিবে, টেস্টও দরকার ছিল না, দেখলো এখন কি উপায়, কমিশন তো খাইছি, HbSAg পজিটিভ বলে দিল, হায় রে HbSAg পজিটিভ, আর তুমি টেনশনে মরে যেতেছ। যা কাজ, লেখাপড়া থাকুক বা অফিসে চাকরি করে, এখন চাকরি বাকরি বন্ধ, আমার ছোটো 2টা বাচ্চা, আমার HbSAg পজিটিভ, হায় হায়, এই অ্যাংজাইটি টেনশনে সে মরতেছে। অথচ এই রোগটা তার দেখা দিত মৃত্যুর পরে, হয়তো এর আগে সুন্দর সুস্থ থাকতো। বুঝা গেছে আমার কথা? নো সিমটম নো ট্রিটমেন্ট, বেটার কোনো সিমটমই নাই, আমি তো কোনো টেস্টই করি না আমার শরীরে। এখন যদি টেস্ট করে, আমি ডাক্তার না, ধরো বড় ব্যবসায়ী, টেস্ট করে এখন HbSAg পজিটিভ, আপনার তো সর্বনাশ, শেষ। তখন তো আমি শেষ হয়ে যেতাম মানসিকভাবে। আমি কি বুঝাইছি বুঝছো তো? নো সিমটম নো ট্রিটমেন্ট, কোনো ট্রিটমেন্টেরই দরকার নাই। অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন কীভাবে কমবে? কাম নাই, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন নাই এরকম কেউ আছে? পরীক্ষার আগে টেনশনে ভোগো না, মেন্টাল স্ট্রেস, এগুলার সবচেয়ে সহজ সমাধান কোনটা? যদি কোনো দুশ্চিন্তা না করতা, দুনিয়া নিয়ে ডাক্তার হওয়া লাগবে, অমুক করা লাগবে, ব্যবসা বাণিজ্য করা লাগবে, আমার ফ্ল্যাট কিনা লাগবে, বাড়ি কিনা লাগবে, হ্যাঁ, আমার পার্টি করা লাগবে, ওই দল করা লাগবে, আমার এই পোস্ট নেওয়া লাগবে, আমার ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হওয়া লাগবে, আমি ওইটা করবো, এটা করবো,
যদি এগুলো কিচ্ছু না থাকতো, যে না আমি মৃত্যুর পরের জিন্দেগিটা সুন্দর করি, আল্লাহ এখানে আমারে পাঠাইছে ওই জিন্দেগি সুন্দর করার জন্য, সব মরে যাইতেছে, দাদা দাদি নানা নানি চাচা বাতিজা, আমাদের ফার্স্ট ইয়ারের ছেলে, আমরা তো ফিফথ ইয়ারে উঠছি, মরে না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব মরে যেতেছে, আমার একটু মেন্টাল পিস দরকার, দুনিয়া এত দরকার নেই আমার, কারণ দুনিয়া চলে যাইতেছে। আজকে কি বার? কে পারবা গত বুধবারে ফেরত যাইতে? ধরো অনেক বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পারবে? সন্ত্রাসী। তাহলে দুনিয়া তো আমার ছাইরা চলে যাচ্ছে, আখেরাত আসতেছে, আমি তো আখেরাতের প্রস্তুতি নিব, দুনিয়া চলে যাচ্ছে, দুনিয়া ধরতেছ কেন? পারবা ধরতে? যদি মনে হয় যে আমার আখেরাত সাজাইতে হবে, দেখবা কোনো টেনশন নাই। কিসের টেনশন? কে আইলো না আইলো আমার কি দরকার? এই অমুক আসছে, কি দরকার আমার? তাহলে ওয়াক্স এক্সক্রিশন, ওয়াক্স জমে কখন? কিছু কিছু মানুষের ওয়াক্স জমে যায় না, কানে ময়লা পরিষ্কার করতে আসে, এটাই বলছি। ইন সার্টেন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড চিলড্রেন ওয়াক্স অ্যাকুমুলেটস অ্যান্ড ফর্ম সিমটমস। এই সিমটম হইলে ট্রিটমেন্ট, ব্র্যাকেটে লেখো নো সিমটম নো ট্রিটমেন্ট। সারা জীবন মনে রাখবা, প্র্যাকটিসে দেখবা, প্র্যাকটিসে যাইয়া 100 জন 99 জনই কয় সিমটম টিমটম নাও, ট্রিটমেন্ট লাগবে, নো সিমটম নো ট্রিটমেন্ট। কাজে ওই একজনের পার্সেন্টেজই থাইকেও কয় না মানব সেবা, কাজে মানব সেবাই করতে থাকো, দেখবা মানব সেবা করে 1%, লেস দেন 1%, বাকি ওই সেবা করে, ওই সেবা করে। তাহলে ওয়াক্স অ্যাকুমুলেটস কখন হবে? কিছু কজের জন্য হবে, কজেস অফ ওয়াক্স অ্যাকুমুলেশন অর ইমপ্যাকশন, দুইটা একই জিনিস, ইমপ্যাকশন অর অ্যাকুমুলেশন। এই আমি এইটুক আঁকলাম, এই আমার ওয়াক্স, ইমপ্যাকশন এটারে বলে না। যদি জমতে জমতে এরকম হয়, এটা হলো ইমপ্যাকশন, ইম্প্যাক্টেড। তাহলে কজ, causes of impaction or accumulation, নিজেরাই পারবা কি হইতে পারে। 1 নম্বর এক্সেসিভ ফর্মেশন, যেরকম ফর্মেশন দরকার, ন্যাচারালি অল্প পরিমাণ ওয়াক্স বাইরে যায়, বিট করে, তো এপিথেলিয়াম বিট করে টুয়ার্ডস দি মিয়াটাস, ঠিক আছে। এখন যদি যেটুক পারে সে কাজ করতে, তার থেকে বেশি জমে, বেশি তৈরি হয়, পারবে না তো একটু করে জমতে থাকবে, তাহলে কি হলো? এক্সেসিভ ফর্মেশন। লিখলে আমার তো ক্লাস শেষ হবে না। এক্সেসিভ ফর্মেশন কি ফর্মেশন? ওয়াক্স ফর্মেশন, এক্সেসিভ ফর্মেশন হইল। এখন ফর্মেশন ঠিক আছে, যদি ডিস্কমিশন বেশি হয়, এক্সেসিভ ডিস্কমিশন, এই ডিস্কমিশন কি? এপিথেলিয়াল ডিস্কমিশন, অনেক এপিথেলিয়াম শেডিং হইতেছে, এগুলো তো জমবে, এক্সেসিভ ডিস্কমিশন। 3 এক্সোস্টোসিস, এই টার্ম সাথে পরিচয় আছে? এক্সোস্টোসিস এটা একটা বনি টিউমার, ওস্টিওমা এক্সোস্টোসিস, এই দুইটা হলো এক্সট্রানোডিক ক্যানেলের একটা বনি টিউমার, এক্সোস্টোসিস। এই যে আমি ছবিটা যে আঁকতেছি, এই বনি পার্ট আর কার্টিলেজিনাস পার্ট, এইটুক আমার কার্টিলেজ, কার্টিলেজ আর বোনসের জাংশন। এটা এই জাংশন এক্সট্রানোডিক ক্যানেলের সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট, এটার নাম ইসমাস। এই জাংশন বনি পার্ট কার্টিলেজিনাস পার্ট, এর নাম হলো ইসমাস। এইটা সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট, এই ন্যারোয়েস্ট পার্টে ময়লাগুলো জমে। কোথায়? কার্টিলেজিনাস আর বোনসের জাংশন, এটার নাম ইসমাস, ন্যারোয়েস্ট পার্ট, ময়লা টয়লা আসলে এখানে জমে যায় যদি অ্যাক্সেস তৈরি হয়।
এই জাংশন থেকে একটা বনি টিউমার হয়, ধরো এই যে বনি টিউমার হইল, তাহলে বনি টিউমারটা যদি হয় এখানে ময়লা তো আর আসতে পারবে না। এপিথেলিয়াম কি করে, মাইগ্রেটস ডাস্ট পার্টিকেলকে টুয়ার্ডস দ্য মিয়াটাস ফ্রম টিম্পানিক মেমব্রেন। তাহলে এগুলো কেমনে আসবে? এইখানে ময়লা এটা আসতে পারবে এই বনি টিউমারের জন্য? এটার নাম এক্সোস্টোসিস। এটা একটা বনি টিউমার। কোথায় হয়? অ্যাট দ্য জাংশন অফ দি কার্টিলেজিনাস অ্যান্ড বনি পার্ট অফ দ্য এক্সনোডারি ক্যানেল। এই বনি টিউমারের নাম এক্সোস্টোসিস। তাহলে এটাও একটা কজেস অফ ইনফেকশন অর অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেট যদি বেশি অ্যাকুমুলেশন হয় তাহলেই তো ইম্প্যাক্টেড হয়ে যাবে। মানে ইনফেকশনের যে কজ, অ্যাকুমুলেশনের কজ একই। যদি বলে ওয়াক্স অ্যাকুমুলেশনের কজ বলো, ঠিক আছে, এই জন্য দুইটাই আমি লিখে দিছি, নাহলে মনে হবে অ্যাকুমুলেশন অল্প হয়েছে, এটা তো ইনফেকশন না, দুইটারই কজ এক। অ্যাকুমুলেশন হইতে হইতে বেশি হয়ে গেলে তো ইনফেকশন হয়ে যাবে, বুঝছো কি না? নাহলে কেবে আমি তো আব্বু লিখতে পারি না, কি হয়েছে? কয় আমি সারাক্ষণ আওয়ার স্কুল পড়ছি, আসছে ইউর স্কুল। রচনা। তাহলে কজেস অফ ইনফেকশন, কজেস অফ অ্যাকুমুলেশন, দুইটা কিন্তু একটু পার্থক্য আছে। অ্যাকুমুলেশন কিন্তু এটাও অ্যাকুমুলেশন, কিন্তু এটা ইনফেকশন না। অ্যাকুমুলেট জমা, আর ইনফেকশন জমতে জমতে যখন ইম্প্যাক্টেড অক্লুটেড দ্য লুমেন। তাহলে আমার এই তিনটা কজ। আর কজ কি? অকুপেশন। কাদের বেশি ময়লা জমবে? ঝাড়ু যে রাস্তায় ঝাড়ু দেয় ওর বেশি জমবে না তোমাদের জমবে বেশি? তাহলে অকুপেশন, ডাস্টি অকুপেশন, ডাস্টি অকুপেশন। যেমন যারা খনিতে কাজ করে, মাইনার্স অ্যান্ড ডাস্টম্যান, ঝাড়ুদার, মাইনার্স ডাস্টম্যান। 5 নম্বর ক্লাইমেট। কোন ক্লাইমেটে বেশি হওয়ার কথা? হট ক্লাইমেট। হট ক্লাইমেট। এরপরে আমি অনেকগুলো বলতেছি যাতে সহজগুলা যাতে তোমাদের মাথায় ঢুকে। দেখবা অনেকের কানের পশম সবাই একরকম, এরম খাড়া খাড়া এত শক্ত, দেখো নাই? কান ভর্তি পশম। অনেকে জামা খুললে দেখবা পিঠ ভর্তি পশম, তো এগুলোর কানের মধ্যে পশম থাকে। স্টিফ হেয়ার, শক্ত চুল, খাড়া খাড়া, স্টিফ হেয়ার। স্টিফ হেয়ার হইলে ময়লাগুলো ভিতরে জমে যায়, চুলের গোড়ায় গোড়ায় ময়লা জমে, ওয়াক্সগুলো জমে। আর ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের সেক্রেশন হলো অয়েলি সেক্রেশন, তেল, ফ্যাট, চর্বি, তেলতেলা। যার কান যত তেলতেলা ময়লা পিছলে বেড়ে যাবে। যদি লেস অয়েলি সেক্রেশন, অয়েলি সেক্রেশন যদি কম হয়, এই হলো সব মোটামুটি কজ। এক্স বলছি তিনটা, এক্সেসিভ ফরমেশন, এক্সেসিভ ডিসকামেশন, এক্সোস্টোসিস। এক্সোস্টোসিসের সাথে আরও লেখা রাখতে পারো ক্যানেল স্টেনোসিস অর ন্যারো ক্যানেল, যেটা তোমার বলার। ক্যানেল যার ন্যারো হবে তার ওয়াক্স অ্যাকুমুলেশন হবে, ক্যানেল যার স্টেনোসিস হবে তারও হবে। আর বনি টিউমার, এক্সোস্টোসিস, এই তিনটারে আবার অনেক বইতে তিনটা আলাদা কজ লিখছে, ঠিক আছে? এক্সোস্টোসিস, ক্যানেল স্টেনোসিস, ন্যারো ক্যানেল, যার যেটা মনে থাকে। এই তিনটা হলো এক্স। এরপরে থানার ওসি, এক্স ওসি, রিটায়ার্ড পারসন, এক্স, তিনটা এক্স। ওসি অকুপেশন ক্লাইমেট, অকুপেশন ডাস্টি অকুপেশন, ডাস্টম্যান, মাইনার্স। সি হলো ক্লাইমেট, হট ক্লাইমেট। 3XOC, এদের মাথার চুল অয়েলি। 3XOCর হেয়ার অয়েলি, হয়েছে? যেমনি মনে থাকে 3XOCর হেয়ার, চুল অয়েলি। তাহলে হেয়ার স্টিফ হেয়ার, অয়েলি হলো লেস অয়েলি সেক্রেশন। এই কজ শেষ। এইবার ক্লিনিক্যাল ফিচার, একদম সহজ। ওয়াক্স হইলে কি হবে? ইনফেকশন যদি হয়ে যায়
তোমার কানে ময়লা কেমন লাগবে? 1 নম্বর ডিসকমফোর্ট লাগবে না? ডিসকমফোর্ট অর ইরিটেশন। 2 ইচিং। ডিসকমফোর্ট ইরিটেশন সব কিন্তু অটোমাইকেসিসও তাই ছিল। ডিসকমফোর্ট অর ইরিটেশন, 2 নম্বর ইচিং। 3 নম্বর যখন ইম্প্যাক্টেড হয়ে যায় তখন কি হয়? এরকম টাইটলি ফিট হয়ে যায় যখন, এয়ারেক। এয়ারেক এয়ারেক কখন হবে? ডিউ টু ইম্প্যাকশন, নাইলে কিন্তু হবে না ব্যথা। ডিউ টু ইম্প্যাকশন অর অল্প একটু হয়েছে, ইম্প্যাকশন হয় নাই তাও ব্যথা, অর অ্যাসোসিয়েটেড উইথ অটাইটিস এক্সটার্না, যদি এখানে ইনফেকশন হয়ে যায়, অর 2টা কারণে হইতে পারে। অটাইটিস এক্সটার্না, আমি অটাইটিস আর লেখি নাই, বুঝবা না? এয়ারেক ডিউ টু ইনফেকশন অর অ্যাসোসিয়েটেড উইথ অটাইটিস এক্সটার্না, অল্প ওয়াক্স কিন্তু অটাইটিস এক্সটার্না হয়ে গেছে। 4 নম্বর এত বড় ময়লা কি হবে? সেন্স অফ ব্লকেজ, কান বন্ধ বন্ধ মনে হবে, সেন্স অফ ব্লকেজ। সেন্স অফ ব্লকেজ, এই যে ওয়াক্স হঠাৎ সুইমিং করতেছিল বা গোসল করতেছিল, বাথিং সুইমিং, এই পানি এটারে ঠেলা এখানে নিয়ে আসছে। যখন টিম্প্যানিক মেমব্রেনের গায়ে কোনো ফরেন বডি যোগ হবে, ওয়াক্স হোক অটোমাইকোটিক প্লাগ হোক, টিম্প্যানিক মেমব্রেনের গায়ে লাগলেই কানে শোঁ শোঁ আওয়াজ হবে, টিনিটাস অ্যান্ড ভার্টিগো। এখানে লিখলাম টিনিটাস। টিনিটাস কি জানো? হ্যাঁ, অ্যাবনর্মাল সাউন্ড হেয়ার্স ইন দি এয়ার অর হেড। অ্যাবনর্মাল সাউন্ড হেয়ার্স ইন দ্য এয়ার অর হেড, কানে অথবা মাথার মধ্যে একটা অ্যাবনর্মাল সাউন্ড অনুভব করলে এটারে বলে টিনিটাস। রোগী এসে বলে কানে শোঁ শোঁ করে, ভোঁ করে, ঝিঝি পোকায় ডাকে, স্টিমার চলে, রকেট চলে, মুড়ি বাজে। প্র্যাকটিস করলে বসে অবাক হয়ে যাবে যে কী বলে। স্যার কানের মধ্যে মুড়ি বাজে, হুইসেল বাজে, শোঁ শোঁ আওয়াজ করে। প্রথম যখন প্র্যাকটিস করতে বসবা তখন তো ফোন দিবা। আমার কাছে আগে ফোন আসতো, স্যার বাইরে এসে, স্যার একটা রুগী কী বলে, এটা কানে শোঁ শোঁ করে, পাখি ডাকে। 1-2 বছর পরে তখন সে বুঝে এটাই কইব, হুইসেল বাজে, ঘন্টা বাজে, মুড়ি বাজে, কারণ কিছু তো পাইবা না, তখন মনে হবে এটা কী বলে। ঠিক আছে, টিনিটাস হলো অ্যাবনর্মাল সাউন্ড হেয়ার্স ইন দ্য এয়ার অর হেড, এটা হলো টিনিটাস। ভার্টিগো, টিনিটাস অ্যান্ড ভার্টিগো হবে কারণ ওইখানে তোমার ভ্যাগাস নার্ভ থাকে। হ্যাঁ, টিনিটাস অ্যান্ড ভার্টিগো কেন হয়? হোয়েন ওয়াক্স ইম্প্যাক্টেড অ্যাগেন্স্ট দ্য টিম্প্যানিক মেমব্রেন। এতক্ষণ ছিল ক্যানেল ওয়ালে, এখন টিম্প্যানিক মেমব্রেনের গায়ে। হোয়েন ওয়াক্স প্লাগ impacted against the tympanic membrane। বুঝছো কি না? tympanic membrane, আমি টিএম লিখছি, tympanic membrane when impacted wax or when wax plug impacted against the tympanic membrane, অর্থাৎ tympanic membrane গায়ে পড়ে গেছে, এখন tympanic membrane গায়ের সাথে লাগানো, তখনই শুধু টিনিটাস ভোঁ ভোঁ শব্দ হবে আর মাথা ঘুরাবে। হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, আরেকটা পয়েন্ট, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট বইতে লেখা দেখবা ডেফনেস, ওইটা আমি বলি হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। ডেফনেস মানে কিছুই শুনবে না, ডেফ টার্ম হবে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, কানে শুনবে না। হিয়ারিং ইম্পেয়ারমেন্ট কখন হবে? হিয়ারিং ইম্পেয়ারমেন্ট অকার্স হোয়েন ওয়াক্স প্লাগ অক্লুটেড দ্য লুমেন, পুরা লুমেনটা জুড়াইয়া যখন থাকবে তখনই শুধু হবে।
occluded the lumen, external canal lumen. When it occluded the lumen, তখনই হবে কি ধরনের হেয়ারিং লস হবে? কন্ডাকটিভ হেয়ারিং লস। যেহেতু এটা কন্ডাকশন পাথওয়ে, সাউন্ড কন্ডাকশন পাথওয়ে। সাউন্ড কন্ডাকশন পাথওয়ে কোথায় শেষ বলছিলাম না? এই অরিকল থেকে শুরু হয়। বাইরের সাউন্ড এই ক্যাচেস দি অরিকল, এই অরিকল ধইরা সাউন্ডটাকে পাঠায় মিয়াটাসে, মিয়াটাস দিয়ে এই ক্যানেল দিয়ে টিম্প্যানিক মেমব্রেনে এসে আঘাত করে। তার পিছনে থাকে মেলিয়াস ইনকাস স্টেপিস, স্টেপিসের ওই পাশে থাকে পেরিলিম্ফ এন্ডোলিম্ফ, একদম ইনার এয়ার ফ্লুইড পর্যন্ত। কন্ডাকটিভ পাথওয়ে অরিকল থেকে শুরু ইনার এয়ার ফ্লুইড পর্যন্ত। এই ফ্লুইডের উপরে হেয়ার সেল বাসে, হেয়ার সেল থেকে সেন্সরি নিউরাল পাথওয়ে, ওইটা পরে বলবো। তাহলে আমার ওয়াক্স জমছে কিন্তু এক্সটার্নাল ক্যানেল মানে কন্ডাকটিভ পাথওয়েতে, তাহলে কন্ডাকটিভ হেয়ারিং লস হবে। কি ধরনের হেয়ারিং লস হবে? কন্ডাকটিভ টাইপ অফ হেয়ারিং লস, CHL। এই হলো ক্লিনিক্যাল ফিচার, ঠিক আছে? ক্লিনিক্যাল ফিচার। এখন ফিজিশিয়ান দেখবে না, রোগী এগুলি বৈশা বলতেছে যে আপনার কি কষ্ট? আমার বিরক্তি লাগে, ইরিটেশন, ডিসকমফোর্ট, ভালো লাগতেছে না, কান বারবার লাগে, সেন্স অফ ব্লকেজ, ইচিং, চুলকায়, মাঝে মাঝে ব্যথা করে, এয়ারেক। আবার কেউ এসে বলবে আমি কানে কম শুনতেছি, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, তার মানে এটা ইম্প্যাক্টেড হয়ে আছে, এই জন্যই হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। অক্লুডেড দ্য লুমেন, কোনো রোগী এসে বলবে আমার টিনিটাস, শোঁ শোঁ শব্দ করে, মাথা ঘুরায়। এই হলো তার ক্লিনিক্যাল ফিচার, তা দেখা লাগবে না? অটোস্কোপিক এক্সামিনেশন। অটোস্কোপিক এক্সামিনেশন, কানে ফিজিশিয়ান লাইট ফালাইয়া দেখবে। অটো মানে কান, স্কোপ দেখা, এক্সামিনেশন পরীক্ষা। আমি দেখা রোগীর কানটা দেখা ডায়াগনোসিস করব। অটোস্কোপিক এক্সামিনেশন শোজ brownish mass, brown color, brownish mass fill up the external auditory canal. বুঝছো কিনা? ব্রাউনিশ মাস তার মানে ওয়াক্স দেখতে কেমন? ব্রাউন কালার, ব্রাউনিশ মাস। আমি দেখলাম একটা ব্রাউন কালারের মাস, ময়লা, ডেব্রিজ, ব্রাউনিশ মাস ফিল আপ দি এক্সটার্নাল ক্যানেল, এক্সটার্নাল ক্যানেলের ভিতরে ব্রাউনিশ মাস। ক্লিনিক্যালি ওয়াক্স ক্যান বি ডায়াগনোসড, ক্লিনিক্যালি কোনো টেস্ট লাগে না, তাহলে ওয়াক্স ডায়াগনোসিস ক্লিনিক্যালি করা যায়, ব্রাউনিশ মাস পাওয়া যাবে, ঠিক আছে? ব্রাউন কালারের মাস। এই আমার শেষ অটোস্কোপিক এক্সামিনেশন। ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট কি হবে? কি হওয়া উচিত ট্রিটমেন্ট? তোমার কাছে রোগী আসছে ওয়াক্স নিয়ে, কি করবা? হ্যাঁ, এই যে দেখছো, তোমরাই জানো, পড়তে হবে নাকি? রিমুভাল অফ দি ওয়াক্স, শেষ। ট্রিটমেন্ট, লেখা বুঝো কি না আমি তো বুঝতেছি না। হ্যাঁ, রিমুভাল অফ দি ওয়াক্স, ওয়াক্স রিমুভ করবো, এটাই শেষ। এখন ভাইবার কোশ্চেন, কেমনে রিমুভ করে? রিমুভাল অফ দ্য ওয়াক্স বাই 2 ways। এক নম্বর বাই ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা রিমুভ করবো। আরেকটা হলো বাই ইরিগেশন, সিরিঞ্জিং। এক নম্বর সিরিঞ্জিং, আরেকটা হলো ইনস্ট্রুমেন্টস, সিরিঞ্জিং অর ইনস্ট্রুমেন্টেশন। সিরিঞ্জিং বুঝছো? আগের সিস্টেম, আগের এটা বাদ দেয়নি। এখন রোগী বসে থাকতো, কানের নিচে কিডনি ট্রে, দেখছো? কিডনি ট্রে ধরে রাখতো আর সিরিঞ্জ দিয়ে পানি দিত। এই এক্সটার্নাল ক্যানেল, এই যে ময়লা,
আমি তো আঁকতে পারবো না, তোমরা বুঝে নিও। এই সিরিঞ্জ, এই সিরিঞ্জে পানি দিয়া সিরিঞ্জ ধাক্কা দিতেছে। এই সিরিঞ্জিং করতে গেলে দেয়ার মাস্ট বি পোস্টেরিয়র সুপিরিয়র গ্যাপ ইন বিটুইন ক্যানেল ওয়াল অ্যান্ড ওয়াক্স। যদি এখানে গ্যাপ না থাকে, পানি দিবা, এটা তো আরও পর্দার কাছে আসবে। কেউ আমি আগে ভালো ছিলাম, এখন মাথা ঘুরায় সমস্যা করে, কারণ এটা যাইয়া পর্দায় বসবে না। দেয়ার মাস্ট বি গ্যাপ, এটা পোস্টেরিয়র সুপিরিয়র, এটা তো পিছনে, সামনে এটা পোস্টেরিয়র সুপিরিয়র একটা গ্যাপ থাকতে হবে বিটুইন ওয়াক্স প্লাগ অ্যান্ড অডিটরি ক্যানেল ওয়াল দেয়ার মাস্ট বি পোস্টেরিয়র সুপিরিয়র গ্যাপ। এটা তোমার রিটার্নে লিখতে হবে না, কোথাও লিখতে হবে না। বাই যদি স্যার জিজ্ঞেস করে ওয়াক্স বাইর করবা, সিরিঞ্জিং বললে আর কিছু জিজ্ঞেস করে না। যদি জুনিয়র কেউ আসে, মাত্র পাস করছে, তাহলে জিগাবে। হ্যাঁ, এখন একটা কথা বলি, তোমাদের তো নাই আর কি, তোমাদের তো আমি পরীক্ষার সময় থাকতে পারবো না। যাই হোক, যেটা হয়েছে, আমার নামে কমপ্লেন আসতেছে যে ওখানে পরীক্ষা নিতে যাব না। এই আমি পরশু দিন শুনলাম, কেন? কয় স্যার সবাই পাস করে দেয়, এক্সটার্নাল যদি এগুলি বলে, বুঝছো তো? এই হলো পানি দিতেছে, পানি দিলাম, এর ব্যাক ফ্লো হয়, টিম্পানিক মেমব্রেনে যায় লাগতেছে, লাইগা ব্যাক ফ্লো হইলে এটা বাইরে আসে, আর এখানে কিডনি ট্রেতে এসে জমা হয়। ঠিক আছে, বুঝছো তো? তাহলে আমি কি বলছি এখানে? দেয়ার মাস্ট বি পোস্টেরিয়র সুপিরিয়র গ্যাপ। কার মধ্যে গ্যাপ থাকবে? ক্যানেল ওয়াল এবং ওয়াক্স প্লাগের মধ্যে গ্যাপ না থাকলে পানিটা যাবে না। পানির ফ্লো কোথায় যায়? বাড়ি লাগবে। টিম্পানিক মেমব্রেন তো ইনটেক। দুইটা জিনিস মনে রাখতে হবে, সিরিঞ্জিং করব, দ্য টিম্পানিক মেমব্রেন শুড বি ইনটেক। যদি পারফোরেশন থাকে, পানি তো মিডল এয়ারে যাবে। 1 নাম্বার, দেয়ার মাস্ট বি পোস্টেরিয়র সুপিরিয়র গ্যাপ between wax plug and canal wall and tympanic membrane should be intact. বুঝছো কি না? টিম্পানিক মেমব্রেন ফাটা থাকতে পারবে না। এই দুইটা কথা। তাহলে সিরিঞ্জিং শেষ। এই সিরিঞ্জিং করতে হলে কি দিয়া করে? পানি, সিরিঞ্জ আর পানি। কোন পানি? ফ্লুইড অ্যাট বডি টেম্পারেচার। যদি বডি টেম্পারেচারের থেকে বেশি গরম হয়, বেশি ঠান্ডা হয়, ক্যালোরিক ইফেক্ট, ব্যাটা মাথা ঘুরে পড়ে যাবে, মাথা ঘুরান দিবে, বাটাইগো হবে। এই জন্য ফ্লুইড শুড বি অ্যাট বডি টেম্পারেচার। ইরিগেশন ফ্লুইড, যেটা দিয়ে আমি ইরিগেট করব, ইরিগেশন ফ্লুইড শুড বি অ্যাট বডি টেম্পারেচার। সিরিঞ্জিং শেষ। ইনস্ট্রুমেন্টেশন, এটা দুইভাবে করা যায়। একটা হলো বাই সাকশন ক্লিয়ারেন্স, সাকার মেশিন দিয়ে। বাই সাকশন অ্যান্ড ক্লিয়ারেন্স। সাকশন ক্লিয়ারেন্স কি দিয়ে করে? সাকার মেশিন দেখছো না? আমরা ধরি ময়লাটা নিয়ে আসি। আর আরেকটা হলো কি, সাকার মেশিন নাই, জবসন হর্ন প্রব আছে, দেখছো না? বারবার বলি, এক মাথা গোল, আরেক মাথায় খাস কাটা, এটারে বলে জবসন হর্ন প্রব। এই ইনস্ট্রুমেন্ট দেখবা ট্রেতে, সাজুর এখানেই আছে। উইথ রিং কিউরেট, এইটারে বলে রিং এন্ড, এইটার নাম রিং কিউরেট। এই যে রিং এন্ড, এটা প্রোব এন্ড। যে এটারে বাইট করছে তার নাম জবসন, এই জন্য বলে জবসন হর্ন, তার পুরো নামই জবসন হর্ন। এটা প্রোব এন্ড, এটা রিং এন্ড, এই জন্য জবসন হর্ন প্রোব উইথ রিং কিউরেট মানে পরিষ্কার করা। তাহলে এইটা গোল মাথা, এই গোল মাথা দিয়ে আমরা এটারে বাইট করি, ওয়াক্স ঢুকাই দিয়ে টান দিই, এসে পড়ে। অথবা ইনস্ট্রুমেন্টেশন দুইভাবে করা যায়, একটা হলো বাই জবসন হর্ন প্রোব উইথ রিং এন্ড দিয়া করব, অথবা ফরেন বডি হুক। আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে এরকম হুকের মতন, ফরেন বডি হুক। তাহলে ইনস্ট্রুমেন্টেশন বাই ফরেন বডি হুক আর জবসন হর্ন প্রোব উইথ রিং কিউরেট ব্র্যাকেটে রিং এন্ড দিয়া করব। ঠিক আছে? এইখানে ট্রিটমেন্টের প্রথমেই ইফ কি বলো, ফরেন বডি হুক একটা যন্ত্র, অথবা আরেকটা যন্ত্রের নাম জবসন হর্ন প্রোব উইথ রিং কিউরেট। এইটা
ইফ ওয়াক্স ইজ হার্ড, খুব শক্ত তাহলে তো পারবা না, রুগী তো দিবে না, ধরলেই ব্যথা করবে। ইফ ওয়াক্স ইজ হার্ড ইট শুড বি সফট অ্যান্ড ফাস্ট, আগে নরম করতে হবে। ইফ ওয়াক্স ইজ হার্ড, হার্ড ওয়াক্স যদি হয় ইট শুড বি সফট অ্যান্ড ফাস্ট, প্রথমে সফট করে নিতে হবে। ইট শুড বি সফট অ্যান্ড, কি দিয়ে করব? বাই ইনস্টিলেশন, by installation of sodium bicarbonate, bracket is saturated solution, saturated solution of sodium bicarbonate, 5%, 5% saturated solution of sodium bicarbonate, 5%, 7.5%, 10% এরকম পাওয়া যায়। 5% পার্সেন্টেজ দরকার নাই, স্যাচুরেটেড সলিউশন অফ সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, অ্যাজ এ ড্রপ, অ্যাজ এ ড্রপ, এগুলো সব ড্রপ হিসেবে পাওয়া যায়। 3 to 4 drops, 3 to 4 drops 3 times daily for 3 days। এগুলো হলো ওই যে সেরুমেন ওয়াক্স, ওয়াক্সে গলায় দেয়, ওয়াক্সকে গলায় দেয়, গলে যায়। 1 নম্বর এইটাই বেশি ইউজ করে, এই জন্য 1 নম্বরে দিছি। অর অয়েলি প্রিপারেশন, যে কোনো তেল, তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা? অয়েলি প্রিপারেশন, অলিভ অয়েল, লিকুইড প্যারাফিন, এই হলো 2। সবগুলো দিব না কিন্তু, বুঝতেছো তো? সোডিয়াম বাইকার্বনেট, স্যাচুরেটেড সলিউশন অফ সোডিয়াম বাইকার্বনেট, এটা সব ড্রপ হিসেবে পাওয়া যায়। অলিভ অয়েল অথবা লিকুইড প্যারাফিন ড্রপ, ওই একই ড্রপ 3 থেকে 4 ফোঁটা 3 বার। 3 নাম্বার হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড, এই কয়টাই, ঠিক আছে। এগুলো দিলে আমার এটা গলে যাবে, নরম হয়ে যাবে। 3 দিন পর আসবে, আমরা সাকার মেশিন দিয়ে ধরবো, আর নাহলে জপসন দিয়ে এটা দিয়ে করব। এই ছিল ওয়াক্স। এইবার ওয়াক্সের কম্পোজিশন শেষ। আমি এটা ভাবছি বলবো না, এটা বললে তোমাদের ওয়াক্সের ফাংশনটা মনে থাকবে, এই জন্য বলতেছি। আল্লাহ ওয়াক্স দিল কেন, এই জামালাটা দিল কেন, এর একটা ফাংশন আছে। তাহলে ফাংশন অফ ওয়াক্স, ফাংশন অফ ওয়াক্স, ওয়াক্সের ফাংশন কি? ওয়াক্সের কম্পোজিশন জানলে বুঝবা। ওয়াক্সের মধ্যে কেমিক্যাল কম্পোজিশন অফ ওয়াক্স, ওয়াক্সের কেমিক্যাল কম্পোজিশন, হায়ালুরোনিক অ্যাসিড, লাইসোজাইম, ইমিউনোগ্লোবিন, ফ্যাটি অ্যাসিড, এগুলো থাকে ওয়াক্সের ভিতরে। এটা ওয়াক্সের কেমিক্যাল কম্পোজিশন। দেখো এই ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড কি? ফ্যাট, চর্বি, এটা কি করে? এক্সট্রানোরেটরি ক্যানেলকে লুব্রিকেট করে। তার মানে 1 নম্বর ফাংশন লুব্রিকেশন অফ দি এক্সট্রানোরেটরি ক্যানেল। কি দেওয়া হয় এটা বললাম, এটা যাতে এটা তো তোমাদের বাই ধরবো না, ফাংশন ধরবো যে লুব্রিকেশন কেমনে করে। এর মধ্যে তো ফ্যাটি অ্যাসিড আছে, ফ্যাট আছে, চর্বি আছে। চর্বি হাতে কোরবানির সময় কাজ করো না, দেখবে হাত তেল হয়ে গেছে। এই একটা এমনি ফাংশন পারবা। ইমিউনোগ্লোবিন কি করে? অ্যান্টিবডি তৈরি করে, তাহলে এটা তো প্রোটেক্টিভ ফাংশন। লাইসোজাইম কি করে? তাহলে এটা স্ট্যাটিক, ব্যাকটেরিয়া গ্রো করতে দিবে না। আর অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ, লাইসোজাইম অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিও আছে, আবার ব্যাকটেরিয়া স্ট্যাটিকও। এটা
হায়ালুরোনিক অ্যাসিড। এইটা কি করে? স্কিন দেখবা অ্যান্টি এজিং, ওই যে কিছু ফাইন দাগ টাগ পড়ে না, রিঙ্কেল হয় না, এগুলারে দেখা যায় কমায় দেয়, রিডিউস দি ফাইন লাইন অর রিঙ্কেলস। তার মানে ডিহাইড্রেশন মানে কি? মানে ডিহাইড্রেট হয়ে গেছে। হ্যাঁ, আর হায়ালুরোনিক অ্যাসিডের কাজ হলো হাইড্রেটেড, এটাকে পানি ধারণ করে, পানি ধরে রাখে। এক্সট্রাঅর্ডিনারি ক্যানেলের যে স্কিন, এটারে মসৃণ রাখে, কোমল রাখে। হায়ালুরোনিক অ্যাসিডের কাজ, ন্যাচারালি এটা শরীরের মধ্যে থাকে। হায়ালুরোনিক অ্যাসিড তার ওজনের থেকে 1000 গুণ পানি ধরে রাখতে পারে। ঠিক আছে, তাইলে এখন মোট এক কথায় ওয়াক্সের কাজ হলো এটা এমন একটা পরিবেশ তৈরি করে। 1 নম্বর ফাংশন, নেচার্স এর স্বভাব কি? নেচার্স প্রভিশন ফর, এর স্বভাব হইল প্রভিশন ফর, তৈরি করে রিমুভাল অফ ডাস্ট অ্যান্ড আদার ফরেন ম্যাটেরিয়ালস। কোনো ফরেন ম্যাটেরিয়ালস ধুলাবালি জমতে দেয় না কানের ভিতরে, এটা ব্যবস্থা করে কে? ওয়াক্স। নেচার্স এর স্বভাব হইল প্রভিশন ফর রিমুভাল অফ ডাস্ট অ্যান্ড আদার ফরেন ম্যাটেরিয়ালস। কোনো ফরেন বডি ভিতরে থাকতে দেয় না, কোনো কিছু জমতে দেয় না, ফরেন ম্যাটেরিয়ালস। ঠিক আছে, এটার পরিবেশ তৈরি করে। 2 অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন, 3 অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ, 4 লুব্রিকেটস দ্য এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল ওয়াল, প্রোটেক্টস দি এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল স্কিন, প্রোটেক্টস করে। ইট প্রোভাইডস অ্যাসিড মিডিয়া বাই ফ্যাটি অ্যাসিড লাইসোজাইম। ঠিক আছে, অ্যাসিড পিএইচ এর পিএইচ হলো 5.2 to 7। এক্সট্রাঅর্ডিনারি ক্যানেলের নর্মাল পিএইচ 5.2 to 7, দরকার নেই অ্যাসিডিক পিএইচ। ঠিক আছে, তাহলে ওয়াক্স শেষ। এরপরে একটাই ডিজিজ আছে, ফরেন বডি এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল। এরপরে আমরা টিম্প্যানিক মেমব্রেনে যাব। না বুঝলে বলবা যে বুঝি নাই বা এই জায়গাটা পরিষ্কার করে